সুবিধা আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো মমতা ব্যানার্জি দেশের বাইরে বিজনেস সামিট করছে, আবার এই বছরে দেশের মধ্যেই করছে, রাজ্যের মধ্যেই করছে। মানে বারবার করে বিজনেস সামিট হচ্ছে, কিন্তু বিজনেস কি আসছে, শিল্প কি আসছে? এটা আপনারাই দেখতে পাচ্ছেন কতটা শিল্প এসেছে, কি শিল্প এসেছে, শিল্পের কত উন্নতি হয়েছে। এখন তার দলের মানে কি বলবো এমপি এমএলএ তিনি বলেছিলেন যে কত ধোঁয়া উঠছে, তো সুতরাং কত ভালো শিল্প হয়েছে। তাদের কাছে শিল্প তো এই ধরনেরই। তাও মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন চপ শিল্প, আরো কত কত শিল্পের কথা বলেছিলেন। তারপরে ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়ে স্পেন থেকে তিনি ঘোষণা করিয়ে দিলেন যে বিশাল বড় হেভি শিল্প হবে। সেই শিল্পের সহ আমরা দেখতে পাইনি, আজকে প্রায় 2 বছরের কাছাকাছি কেটে গেছে। এই যে শিল্প সামিট যেটার দিকে আপনি ইঙ্গিত করছেন, নতুন যেটা হতে যাচ্ছে, সারা বিশ্বের তাবড় শিল্পপতিরা আসবেন, সারা ভারতবর্ষেরও অনেক শিল্পপতিরা আসবেন। তারা আসবেন, দেখবেন, অনেক কিছুই প্রতিশ্রুতি দেবেন, কিন্তু ফিল্ড ওয়ার্ক বলে একটা কথা আছে, আপনি জানবেন। যারা যারা শিল্পপতি তারা এত বোকা না। যখনই তারা ফিল্ড ওয়ার্কে শুনবেন যে বড় শিল্প করতে গেলে এত টাকা তোলা দিতে হবে, জমি নিতে গেলে অমুক লোককে অমুক নেতাকে এত টাকা দিতে হবে, বা এই শিল্প করলে এত কিছু দিতে হবে, তখনই তারা আর শিল্পটা করবেন না। যেরকম এত বছর ধরে কোনো ভারী শিল্প পশ্চিমবঙ্গে হয়নি, নতুন মুখ্যমন্ত্রী আসার পরে একটাও কোনো ভারী শিল্প হয়নি। ওই ছোটখাটো 2-4টে ফ্যাক্টরি ওটা হয়েছে, ওগুলোকে শিল্প বলা যায় না। যে শিল্পতে পশ্চিমবঙ্গের যে 60% জনগণ যারা বাইরে চাকরি করতে যাচ্ছে, তার মধ্যে ওই 60%-এর মধ্যে যদি 55%-কে ফিরিয়ে আনার মতন শিল্প তিনি করতে পারেন, কর্মসংস্থান করতে পারেন, তাহলে বোঝা যায় যে হ্যাঁ তিনি রাজ্যের জন্য কিছু করলেন। এগুলো লোক দেখানো ব্যাপার, উনি নিজেও জানেন। ওই জন্য উনার ওই লক্ষ্মীর ভান্ডার মেলা খেলা এগুলো চলবে, কারণ এগুলোর মাধ্যমে ভোট পেলেই উনি খুশি। এই শিল্প রব তুলতে হবে, না হলে অনেক গন্ডগোল হবে। 2-4টে আসবে, এবং যা তোলাবাজি, আমি তো আপনাকে এর আগেও বলেছি যে ছোট আমাদের কাছে অত মানে হয়তো আমাদের কাছে বড় কোনো শিল্পপতি তাদের হয়তো কন্ট্যাক্ট নেই, কিন্তু এখানে একটা সিমেন্ট কোম্পানির একজন কন্ট্রাক্টর, সে বললো আমি পার্ক সার্কাসের ওইখানে একটা ছোট কাজ করতে গেছিলাম, 7 থেকে 8 বার দাদারা এসেছে, পুলিশ এসেছে, সবাই এসেছে, তৃণমূলের অফিস থেকে ফোন এসেছে, এত টাকা দিতে হবে, না হলে কাজ করা যাবে না, এবং কাজ দেবে গেল। সেই কোম্পানিরই অন্য আর একটা প্রজেক্ট, একটা সিমেন্ট গোডাউনের প্রজেক্ট চেরাপুঞ্জি মেঘালয়, সেখানে এই প্রজেক্টের প্রায় 3 গুণ বড় প্রজেক্ট। 5 মাস ধরে কাজ হচ্ছে, বলছে 1 মিনিটের জন্য কোনো দাদাগিরি, কোনো পুলিশ, কোনো কিছু নেই। আমি সেখানে কে শাসন ক্ষমতায় আছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, অন্য দল থাকতে পারে, কিন্তু এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। আর একটা চেরাপুঞ্জির মতো জায়গা, একটা মেঘালয়ের মতো জায়গা, ওইটুকু একটা ছোট জায়গা, তার ডিফারেন্সটা দেখুন। দুটো জায়গার মধ্যে মানুষের কাজ করার প্রবণতাটা দেখুন, এবং সেখানে শিল্পপতিদের বা শিল্পের কাজ করতে কোনো বাধা দেওয়া হয় না। এই একটা কোম্পানি বাইপাসের ধারে একটা গাড়ির কোম্পানি, তারা নিচে তাদের হচ্ছে একটা গ্যারেজটা ঠিকঠাক করবে, এবং নিচে তাদের অফিসটা ডেকোরেশন করবে। নিজেদের আভ্যন্তরীণ ব্যাপার, কোনোভাবে পুলিশের কাছে খবর গেছে, পুলিশ বলছে এত টাকা না দিলে কাজ করা যাবে না। আমার কাছে একটা অভিযোগ এসেছে। তো এই পরিস্থিতি যদি হয়, আপনি বলুন সেই কোম্পানির মালিক এখন ভাবছে ফার্দার কাজটা করবো কিনা, বা ফার্দার এখানে কোনো বড় প্রজেক্ট করবো কিনা। কেন করবো? কারণ ছোটখাটো যদি এইটুকু কাজ করতেই পুলিশের এত ডিমান্ড হয়, তাহলে একটা বড় যদি প্রজেক্ট করতে যায় সেখানে কোটি কোটি টাকা, যদি আপনার মূলধন থাকে 100 কোটি, তার মধ্যে দাদাদেরই যদি আমার 20% 30% টাকা দিয়ে দিতে হয়, তাহলে তো আমাকে মূলধন আরো বেশি ধরে এগোতে হবে। সেখানে তো আমার শিল্পের উপর চাপ পড়বে, স্বাভাবিক। কেউ এখানে বড় শিল্প করবে না, অন্তত ওনার শাসনকালে কোনো হেভিওয়েট শিল্প, বড় শিল্প পশ্চিমবঙ্গ হবে বলে আমি অন্তত মনে করি। কিন্তু মমতা ব্যানার্জি বলছে নিউ টাউনে নাকি আইটি হাব হচ্ছে, জমির ব্যাংক আছে, বিভিন্ন রকমের। ওনার ব্যাংক থেকে কতজন জমি নিয়েছে তার লিস্টটা উনি প্রকাশ করুক, এবং সেই জমিতে কত শিল্প হয়েছে তার লিস্টটা উনি জনসমক্ষে কেন প্রকাশ করছে না? উনি তো নবান্নে এত বৈঠক করে, সেটা উনি করে দেখাক, জনসমক্ষে নিয়ে আসুক। আইটি হাব হচ্ছে উনি বলছেন, আইটি সেক্টরে কাজ হচ্ছে, কতটুকু হয়েছে? ব্যাঙ্গালোরের মতো আইটি হাব কি তৈরি করতে পারা গেছে পশ্চিমবঙ্গে? ছোটখাটো হচ্ছে, আমি তো বলছি বড় লেভেলে কি হয়েছে সেটা আপনারা এসে দেখান। কারণ এই তোলাবাজি, চিটিংবাজি, দাদাদের গুন্ডামি, নোংরামি এইসব দেখে
কোনো শিল্পপতি এখানে কোনো রকম ভাবে ভবিষ্যতে যে বড় কিছু করবেন সেটা তারা চিন্তা ভাবনা করা অলরেডি বন্ধ করে দিয়েছেন বলে আমি অন্তত মনে করি। কিন্তু দেখা যাচ্ছে আদিত্য বিড়লা, রিলায়েন্সের মতন গোষ্ঠী তারা কিন্তু কন্ট্যাক্ট করছে। হ্যাঁ, কন্ট্যাক্ট করতেই পারে। ভালো তো, ভালো তো, ভালো করে দেখাক। আজকে এটা নিয়ে এত কথা উঠছে কেন? তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আজকে 11 বছর হয়ে গেছে। 11 বছর, 2011 সালে মুখ্যমন্ত্রী যদি হন, 11 থেকে 22 সালে 10, 13, 14 বছর হতে চললো, প্রায় 13 বছর হয়ে গেছে। এই 13 বছরে 13টাও ভারী শিল্প তিনি আনতে পেরেছেন, 13টাও বড় কোনো হাব তিনি আনতে পেরেছেন। তিনি তো প্রত্যেক বছর বাণিজ্য সম্মেলন করেছেন। ঠিক আছে, প্রথম দিকগুলো আমি ছেড়ে দিলাম, লাস্ট 5 বছরে এসেছে, আফটার কোভিড একটাও এসেছে। এসব গল্প দিয়ে লাভ। কোন বড় শিল্পটাকে তিনি আনতে পেরেছেন যে হ্যাঁ পশ্চিমবঙ্গের একদম কর্মসংস্থান 50% কর্মসংস্থানই শিল্পের জন্য হয়ে গেছে? কোথায় তিনি আনতে পেরেছেন? উল্টে কত ছোটখাটো একটা দোকান করলে পাড়ায় একটা নতুন দোকান করলে এত টাকা দিতে হয়। সরকারি ওই যে স্টলগুলো ভাড়া দেওয়ার জন্য বা লোককে দেওয়ার জন্য সরকারের একটা ডিপার্টমেন্ট 1 থেকে 1.5 লাখ টাকা করে নেয়। আপনাকে তো আমি বলেছিলাম এই যে ফুটপাত যে দখলমুক্ত করা হয়েছিল তাদের অনেকেরই ট্রেড লাইসেন্স আছে এবং তারা বলেছে কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতের অমুক ডিপার্টমেন্টে এত টাকা দিয়েছি, তার রসিদও আছে, লাইসেন্সের রসিদ আছে, বা টাকা পয়সা দিয়েছে, নেতারা টাকা খেয়েছে। আজকে চাপের মুখে পড়ে সবাইকে করা হয়েছে। এখানে যেখানে একটা পা ফেললে পয়সা দিতে হয়, ঘুষ না দিলে একটা ফুটপাতের ধারে, রাস্তার ধারে আপনাকে বসতে দেবে না। দাদারা চলে আসবে, তোলাবাজরা চলে আসবে। এই হাইকোর্টের বুকে যে কটা দোকান চলছে প্রত্যেকটা দোকান থেকে পুলিশ এখান থেকে তোলা তোলে। হয়তো এইগুলো ইল্লিগাল দখল বলতে পারেন, কিন্তু এই দোকানগুলোর ওপরে এই হাইকোর্টের লয়াররা খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে সাধারণ মানুষ এই দোকানগুলোর ওপরেই চলে। এই দোকানগুলো খাবার দাবার যা বিক্রি হয় প্রত্যেকটা দোকান থেকে পুলিশ একটা নির্দিষ্ট সংখ্যক তোলা তোলে প্রত্যেক মাসে। পুলিশ তো রাজ্য সরকারেরই অংশ। সুতরাং এখানে একটা ছোটখাটো ব্যবসা করতে গেলে টাকা দিতে হয়। ব্যবসা করব, সরকারকে ট্যাক্স দেবো, সেটা ঠিক আছে, কিন্তু অনৈতিক টাকা দেবো কেন? আমি আমার ব্যবসায় এক্সপেনশন করব, তার জন্য সরকারে এই দাদাকে অত টাকা দিতে হবে, ওই জায়গায় জমি নেবো ওই নেতাকে অত টাকা দিতে হবে। কে হে হরিদাস পাল? এটা করুক না। বিশাল বড় স্বপ্ন নিয়ে তো টাটারা এসেছিল, টাটাদের হাতিয়ে দিয়ে তো উনি এলেন। আজকে সেই টাটাদের করা মামলা উনি নাকি জিতেছেন, সেই টাটাদের ট্যাক্সের টাকাটাও তো উনি দেননি। সেই টাকাটা এখনো পর্যন্ত পেন্ডিং হয়ে পড়ে আছে। বড় বড় কথা বলে। টাটার মতো আর একটা শিল্প উনি কি এনে দেখাতে পেরেছে? সিপিএম তো তাও সেইটুকু করেছিল। আজকে টাটার অর্ধেকও একটা কোনো বড় শিল্প উনি এনে দেখাতে পেরেছে? আজকে এই 10 বছর, এই 13 বছরে কিচ্ছু দেখাতে পারেনি। যেগুলো ছোটখাটো কতগুলো থার্মাল প্রজেক্ট, কতগুলো আইটি হাব, এছাড়া আর উনি কোনো বড় শিল্প, ভারী শিল্প কিছু উনি দেখাতে পারেনি, পারবেনও না। কারণ ওনার ভাইরা, ওনার অনুগামীরা নিজেদের পকেট ভরতে ব্যস্ত, সাধারণ মানুষের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। সুতরাং এখানে শিল্পের ভবিষ্যৎ যে কতটা উজ্জ্বল সেটা আমরা 13 বছরে বুঝতে পেরেছি। এবং যারা বড় বড় ব্যবসায়ী দেখুন কন্ট্যাক্ট করছে, আপনি বলছেন, আপনি কি তার সঙ্গে কি ইন্টারভিউ করেছেন? রাজ্য সরকার কন্ট্যাক্ট করেছে, তাদের কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন পড়ে না। মুকেশ আম্বানি কি করতে কন্ট্যাক্ট করতে যাবে রাজ্য সরকারকে? কোন রাজ্যে তারা চাইলে শিল্প করতে পারবে না? তাদের টাকার অভাব না তাদের কিসের অভাব? আপনি তাকে, যদি আপনার অ্যাক্সেস থাকে বা যদি কোনো অন্য কোনো চ্যানেলের মাধ্যমে আপনি ইন্টারভিউটা মুকেশ আম্বানির সাথে করে দেখুন, মুকেশ আম্বানিকে দেখাতে বলুন কতবার রাজ্য সরকারের তরফে তাকে কন্ট্যাক্ট করা হয়েছে আর কতবার তিনি কন্ট্যাক্ট করেছেন। আসল সত্যিটা বেরিয়ে আসবে। এগুলো রাজ্য সরকারের তরফে প্রচার করা হচ্ছে যে তারা কন্ট্যাক্ট করেছে, কোনো কন্ট্যাক্ট তারা করেনি। রাজ্য সরকার হয়তো 50 বার বলেছে, তারপরে তাদের পক্ষ থেকে কেউ একজন জানিয়েছেন ঠিক আছে প্রতিনিধি দল আসবে বা কেউ আসবেন। আসলেই যে শিল্প হয়ে যাবে এটা আপনি কখনো মনে করবেন না। এর আগেও বহু বিদেশি শিল্পপতি এসেছে, মুকেশ আম্বানিরাও ঘুরে গেছেন, কিন্তু কোনো বড় শিল্প হতে দেখিনি। কারণ ফিল্ড ওয়ার্কে যখনই নামা হয়েছে তখনই পরিষ্কার এই তোলাবাজির গল্পে তারা পিছিয়ে এসেছে। এই জিনিস বন্ধ না করতে পারলে ভবিষ্যতে বড় শিল্প আমরা দেখতে পাবো না। রাজ্যে অনেক বড় বড় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানে হাসপাতাল বিজনেসকে এক্সপ্যান্ড করেছেন। তিনি বলছেন কোথায় সুপার স্পেশালিটি হসপিটাল? কোন হসপিটালটা তার আমলে তৈরি হয়েছে? কোন হসপিটালটা তৈরি হয়েছে? যত কোনটা সেগুলো সরকারি হসপিটাল কি না বেসরকারি হসপিটাল? সরকারি হসপিটালে শিল্প কি শিল্প তাতে এক্সপ্যানশন হয়েছে? সরকার হ্যাঁ, তাহলে উনি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছেন, তাহলে এখানকার জটিল রোগের চিকিৎসা করানোর জন্য মানুষ কেন ভেলোর বা ব্যাঙ্গালোরে ছুটে যাচ্ছে?
কতজন পশ্চিমবঙ্গের লোক ভেলোরে ভর্তি হয়েছে, কতজন আছে তার পরিসংখ্যানটা আগে উনি দেখান। কেন মানুষ ভরসা করতে পারছে না একটা বেডের জন্য? পিজিতে এখনো, পিজিতে বা ভাঙড়ে বা কলকাতার হসপিটালগুলোতে একটা বেডের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন লাইন দিয়ে থাকে। একটা এমআরআই করানোর জন্য তার যন্ত্রণায় কাতরাচ্ছে, ডাক্তার বলছে এমআরআই করতে পয়সা নেই, বাইরে থেকে করতে পারবে না, তার জন্য একটা এমআরআই এর ডেট পাওয়ার জন্য 3 মাস 3.5 মাস সময় লাগে। কেন? কি কি ফেসিলিটি দেওয়া হচ্ছে? যত সুপার স্পেশালিটি হসপিটাল কি ফেসিলিটি দিয়েছে রাজ্য সরকার? শুধু সুপার স্পেশালিটি নাম। ক্যান্সারের ট্রিটমেন্ট কিরকম হয়? ক্যান্সারের জীবনদায়ী অর্ধেক ওষুধ পাওয়া যায় না, চিত্তরঞ্জনে গিয়ে খোঁজ নিন, ভেতরটা গিয়ে খোঁজ নিতে হবে। মুখ্যমন্ত্রী বলা কথাতে কিছু হবে না, ভেতরে কিভাবে চলছে সেইটা গিয়ে আগে দেখতে হবে। একমাত্র কলকাতার মধ্যে পিজিতে একটু ভালো ট্রিটমেন্ট হয়, পিজিতে ডাক্তার একটু ভালো, ডাক্তার সব জায়গাতেই ভালো রয়েছে, কিন্তু ট্রিটমেন্টটা পিজিতে ভালো হয়। কিছু কস্টলি ভালো ওষুধ পিজিতে পাওয়া যায়, পিজিতে ফ্রিতে কিছু ওষুধ যেগুলো গভর্নমেন্টের ওষুধ পাওয়া যায়, বাকি জায়গাগুলোতে আমি আপনাকে দেখিয়ে দেবো। একজন পেশেন্ট ভর্তি রয়েছেন, থেকে তার ক্রিটিক্যাল কন্ডিশন, দেখুন ভাঙড় তো একটা সরকারি হসপিটাল সুপার স্পেশালিটি, তারা সেই পেশেন্টকে ঠিকমতো ট্রিটমেন্ট করতে না পারার জন্য পিজিতে ট্রান্সফার করলো। পিজিতে বেড পাওয়া যাচ্ছিল না, পরবর্তীকালে অনেক রিকোয়েস্ট করে, অনেক চ্যানেল করে তার বেডের ব্যবস্থা করা হয়েছে। আমাদেরই একজন লয়ার, তার ফ্যামিলির লোক, হ্যাঁ, আবার তাকে ভাঙড়ে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। ভাঙড় থেকে তার যে ট্রিটমেন্টের ওষুধ, সেই ওষুধগুলো বলছে বাইরে থেকে কিনে নিন, পিজিতে ওই ওষুধগুলো দেওয়া হচ্ছিল। তাহলে সরকারি হসপিটাল, পিজিও একটা হসপিটাল, ওটাও একটা হসপিটাল, দুটো হসপিটালের মধ্যে কলকাতায় এইটুকু ডিস্টেন্সের মধ্যে বৈপরীত্য কতটা। আর গ্রামের হসপিটালগুলোর তো অবস্থা আপনি দেখুন, সাপে কাটার একটা ভ্যাকসিন নেই, বড় বড় কথা বলে। কোনো অ্যাক্সিডেন্ট হলে কলকাতায় রেফার করে দেয়, হাইকোর্ট বলেছে রেফার করতে বারণ করেছে 90% ক্ষেত্রে, তবুও তাদের কোনো পরিকাঠামো নেই, তার জন্য তারা রেফার করে। ডাক্তাররা যে আন্দোলন করেছিল, তারা যে সঠিক তথ্যগুলো তুলে ধরেছিল, সেগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য 50 বার মুখ্যমন্ত্রী সেখানে ছুটে গেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিশ্রুতি কিছুই দেখা যায়নি। তিনি করেছেন সবই ঠিক আছে, তিনি বলছেন হলো, তাহলে ডাক্তাররা এত বড় আন্দোলন করলো কি করে? আজকে ডাক্তাররা একটা ভুল করে ফেলেছে, ওই টাকা পয়সা নিয়ে একটা গন্ডগোল হয়েছে, ওইটার জন্য তাদের আন্দোলনটা এখন মনে হচ্ছে কিছুটা ফেড আপ হয়ে গেছে। কিন্তু এত বড় ভুল ডাক্তাররা বারবার যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল, স্বাস্থ্য সচিবকে সরানোর কথা বলেছিল, তার কি কম্পালশন তিনি স্বাস্থ্য সচিবকে সরাতে পারেননি? সন্দীপ ঘোষের মতো লোকরা কিভাবে মানুষের পয়সা লুটে পুটে খায়, কিভাবে একটা ডেড বডিকে নিয়ে ব্যবসা করে, ভুল ওষুধ দেওয়া হয়। আপনাকে তো আমি বলেছি, এই আরজি করেরই একজন মানে ডাক্তার, আজকের ঘটনা নয়, 2017-18 ঘটনা, তিনি তখন সিনিয়র ডাক্তার, 6 মাস তার চাকরি আছে, বলছে আমার কিসের ভয়, তিনি তার একটা জমির মামলায় আমার কাছে এসেছিল, বলছে আমি আপনাকে বলে দেবো, আমি বহু পেশেন্টকে বলে দিই এই ওষুধটা যদি খান মরে যাবেন, আমি তার নাম পাম বলতে চাই না, এই ওষুধটা খেলে মরে যাবেন, এর মধ্যে 90% চকের গুঁড়ো আছে, কারণ এটা সরকারি হসপিটাল থেকে দেওয়া হয়েছে। এই হচ্ছে ওষুধের অবস্থা। আপনি ওষুধের ল্যাব টেস্টিং রিপোর্ট গুলো দেখাতে বলুন, প্রত্যেকটা যে ওষুধ ব্যবহার করা হয় না, তার ল্যাব টেস্টিং রিপোর্ট গুলো দেখাতে বলুন। কেন? এই তো হসপিটালের অবস্থা, ওষুধদেরকে বিষাক্ত স্যালাইন দেওয়া হয়েছে, এই তো হসপিটালের অবস্থা। সেই সংস্থা বরাত পায় কি করে? উনি বললেই কোনো কিছু হয় না দাদা, উনি বললেই কোনো কিছু হয় না। একটা ভেলোরের যে ট্রিটমেন্ট, দেখুন ভেলোর একটা প্রাইভেট হসপিটাল, ঠিক আছে, এখানকার প্রাইভেট হসপিটালে তার খরচা অনেক কম, অনেকাংশে কম। রাজ্য সরকার এত সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করেছে, ট্রিটমেন্ট রাজ্য সরকার করতে পারছে না। কোথায় ট্রিটমেন্ট? কোনো জটিল লোকের ভালো ট্রিটমেন্ট কলকাতা শহরে হয় না, খুব কম। পিজিতে যদি আপনি সোর্স ধরে যেতে পারেন, পিজিতে আপনি কিছু ট্রিটমেন্ট পাবেন, আদারওয়াইজ আমি আপনাকে বলছি অন্যান্য যত হসপিটালগুলোতে ওই ততই বছর ট্রিটমেন্ট। ডেঙ্গুতে কত লোক মারা যায়, সেটা ভুলভাল রিপোর্ট দেয়, ভয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ভুলভাল রিপোর্ট দেয়। কোভিডে মারা গেছে, কোভিডের রিপোর্ট দেওয়া যায়নি, কত হাজার লোক মারা গেছে কোভিডে, পরে কোভিডের ট্রিটমেন্ট কিছুটা ভালো হয়েছে। টিবি হসপিটালগুলো এখন আর বলে নাকি টিবি হয় না, বহু রোগী ভর্তি আছে। আমাদের গড়িয়াতে একটা মাদার টেরিজা টিবি হসপিটাল আছে, তার কি নোংরা পরিস্থিতি গেলে আপনি দেখলে বুঝতে পারবেন। অর্ধেক বেড ছেড়া, নতুন বেড কভার পর্যন্ত দেয় না, এমন পরিস্থিতি, শুধু বাইরে রং করে দিচ্ছে তাতেই হয়ে যায়।
পেশেন্টদের দেখাশোনা করার জন্য কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেই একটা হসপিটালে, এক্সেপ্ট পিজি। আমি বলবো অন্য কোনো হসপিটালে অত্যন্ত ততৈবচ অবস্থা। আর কলকাতার বাইরের হসপিটালগুলোতে শুধুমাত্র সাধারণ কিছু টুকটাক মানে চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা কিছুই হয় না এবং পরিকাঠামো না। আমার শেষ প্রশ্ন, তাহলে এইবারের যে বিজনেস সামিট বলুন বা শিল্প সামিট বলুন যে হচ্ছে, এখান থেকে কিছু কি প্রাপ্য পাবো আমরা? না, আমি জানি না, প্রাপ্য পেলে ভালো। আমরা সবাই আশাবাদী, আমরা চাই প্রাপ্য আসুক, কিন্তু ওই তোলাবাজি, ধাপ্পাবাজি, চিটিংবাজি। শুনুন, আমি ধরে নিলাম যে আর একটা কোনো টাটা তৈরি হলো, ঠিক আছে, সেও তো বন্ধ করে চলে যাবে। তার কারণ হচ্ছে তোলাবাজি শুরু হয়ে যাবে, চিটিংবাজি শুরু হয়ে যাবে। উনি তো অনেক কিছুই বলে, কিন্তু কোনোটা আমরা কি কার্যকর হতে দেখি? আমার খুব একটা আশা নেই। আবার পরের বছর এই প্রশ্নটা আপনি আমাকে করবেন, আমি খুব খুশি হব যদি আজকে যারা যারা আপনি বলছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বা রাজ্য সরকারের সাথে কন্ট্যাক্ট করছে, তারা এমন কোনো একটা বিশাল কিছু করে ফেললো পশ্চিমবঙ্গের বুকে, তার জমির ব্যাংক থেকে জমি নিয়ে বা অন্যান্য ফেসিলিটি গুলো নিয়ে, যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আর ভাবলো বাইরে যাবেই না, ব্যাঙ্গালোরের মতন একটা হাব তৈরি করে ফেললো। যদি এটা হয় তাহলে আমি বলবো যে আমি সত্যি দুঃখিত, আমি বুঝতে পারিনি এত বড় কিছু হবে। আমি অত আশা দেখি না। দু চারটে শিল্প আসবে, কাজের কাজ কিছুই হবে না, এবং সেগুলো থেকে তোলাবাজি, ধাপ্পাবাজি করে সেগুলোর অবস্থাও এমন হয়ে যাবে ভবিষ্যতে এইগুলো একটা হাসির পাত্র। যারা যারা আপনি দেখবেন একটা জিনিস, এই সামিট নিয়ে একটা হাসির খোরাক আছে। এই কলকাতা মানে কি বলুন তো, দেশের যারা শিল্পপতি তারা কোথায় যাবে? মুখ্যমন্ত্রী একটা রাজ্যের ডেকেছেন, তাদেরকে একটা মানে কি বলবো, ভদ্রতার খাতিরেও তাদের আসতে হয়। কারণ দেখুন, সবসময় তো ধরুন আপনি আমাকে ডেকেছেন, আপনার সঙ্গে আমি জানি যে আপনি আমার ক্ষতি করতে পারেন, কিন্তু আপনি একটা বড় ডিগনিটারি পোস্ট হোল্ড করছেন, আমি সেখানে ভদ্রতার খাতিরেও হয়তো যাবো, কিন্তু আমি জানি যে আপনার সাথে কাজ করলে ভবিষ্যতে আমার সংস্থা একদম শেষ। আমি কাজ করবো কি করবো না, দ্যাট ইজ ইন ফিউচার কোশ্চেন। সুতরাং এদিক থেকে তারা ঠিক। আর একটা কথা হচ্ছে কি জানেন তো, বিদেশি যারা যারা একবার এই সামিটে এসেছে, আপনি একটা নাম আমাকে দেখাবেন একবার থেকে দুবার, থার্ড টাইম তারা সামিটে এসে বলেছে যে আমাদের খুব ভালো লেগেছে বা আমরা খুব ভালো অপরচুনিটি পেয়েছি, খুব ভালো ব্যবসা করেছি। একবার আসে, সবকিছু মেপে জুপে সমস্ত কিছু দেখে পরিস্থিতি বুঝে যখন বুঝে যায় যেখানে কাজ করা যাবে না, সেই যে চলে যায়, সেই সংস্থা সেকেন্ড টাইম আর আসে না। সুতরাং বোঝা গেছে। এবং ভবিষ্যৎ মানে যদি আমরা আগের হিসাবটা দেখি এবং বর্তমান হিসাবটা চিন্তা করি, আমি অন্তত বিশাল কোনো কিছু পরিবর্তন হবে এটা আমি মনে করতে পারছি। শ্রমিক দা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কলকাতার বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচির বক্তব্য তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।